নমস্কার ছাত্রছাত্রীরা, লুসি অনলাইনের পক্ষ থেকে আমি অন্বেষা আপনাদের জিওগ্রাফি টিচার শুরু করতে চলেছি সম্পূর্ণ নতুন একটা ক্লাস, সম্পূর্ণ নতুন এক উত্তরের সাথে। তো নতুন সেশন চালু হয়ে গেছে। তো এই নতুন সেশনে আমরা নতুনভাবে পুনরায় সমস্ত কিছু পড়ার সুযোগ নেব এবং যে সমস্ত জিনিসগুলো বুঝতে আগে পেরেছি কিংবা পারিনি সেই সমস্তগুলোকে পুনরায় একবার যাচাই করে নেব। তো আসুন শুরু করা যায়। আজকে আমরা কি বিষয় দেখব দেখে নিই। আজকে আমরা যে বিষয় দেখতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে কি না, পৃথিবীর অন্দরমহল। অন্দরমহল মানে এই শব্দটার অর্থ কি? পৃথিবীর ভেতর। ঠিক আছে, পৃথিবীর ভেতরে কি আছে? আমরা এই যে পৃথিবীতে বাস করছি, পৃথিবীর বাইরের অংশের বিষয়ে যেমন আমাদের জানা উচিত, তেমনি আমাদের ভেতরের অংশের বিষয়েও কিন্তু জানা উচিত। যেমন কি আমরা আমাদের বাইরে, অর্থাৎ আমরা যে মাটির উপর আছি, মাটির ধরন কিংবা আমাদের বায়ুমণ্ডল, গাছপালা, সমস্ত কিছুর বিষয়ে কিছু না কিছু যাচাই করে থাকি। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে কি আছে এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনের উপর কিভাবে প্রভাব ফেলে সেটা জানার জন্য কিন্তু আমাদের পৃথিবীর অন্দরমহলের বিষয়ে জানতে হবে। এখানে বেসিক স্ট্রাকচারের জন্য আমি একটা ছবি দিয়ে রেখেছি কি আমাদের পৃথিবীর অন্দরমহলে কি কি থাকতে পারে। যেমন ফার্স্ট পার্টে দেখা যাচ্ছে কি আমাদের পৃথিবীর অন্দরমহলে কি আছে। মূলত এটা তিনটে ভাগে ভাগ আছে। তিনটে ভাগ কি? ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটে নিয়ে আমাদের কি না এই পৃথিবীর অন্দরমহলটা গঠিত এবং এই তিনটি বিষয় জানবো। এবং এই তিনটি বিষয়ে মানে আমাদের জীবনে ঘটা অনেক ঘটনার উপর কিভাবে প্রভাব ফেলছে সেগুলোও কিন্তু আমরা জানবো। তো এখানে এই যে ক্রাস্ট লেখা আছে, CRUST, ক্রাস্ট মানে ভূত্বক। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর সব থেকে বাইরের অংশটা ভূত্বক। দেন এখানে লেখা আছে ম্যান্টেল, MANTLE, ম্যান্টেল মানে গুরুমণ্ডল, যেটা আমরা যে ভূত্বক মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কি উপরের মাটি, এর নিচে যেটা আছে সেটা ম্যান্টেল। আর ম্যান্টেলের পরে কি আছে না কোর, CORE, কোর মানে কেন্দ্রমণ্ডল। তো কোর কি এখানে দুটো ভাগে দেখানো হয়েছে, ইনার কোর আর আউটার কোর। অ্যাকচুয়ালি শুধুমাত্র কেন্দ্রমণ্ডলেরই যে দুটো ভাগ এমন নয়, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূত্বক তিনটেরই কিন্তু ভাগ আছে। সেই ভাগগুলোর বিষয়ে আমরা পরে জানবো। আজকের ক্লাসের মধ্যে আমরা মূলত পুরো বিষয়টাকে একটু উপরি ভাবে সংক্ষিপ্ত ভাবে ব্রিফলি এটাকে পড়বো এবং পরবর্তী সময় আমরা কি করব, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে ভাগ করে মানে প্রত্যেকটা ডিটেলে দেখব। ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট পার্টে কি আছে না, পৃথিবীর গঠনের মধ্যে যেমন কি আমি বললাম ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এর মধ্যে কোথায় মানে কতটা ডিস্টেন্স, আসলে এমন তো বোঝালে হবে না কি এইটুকু লেয়ার ভূত্বক, এইটুকু গুরুমণ্ডল, এইটুকু কেন্দ্রমণ্ডল। মূলত বলতে গেলে কি প্রত্যেকটা অংশ একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত রয়েছে এবং সেই নির্দিষ্ট গভীরতা পর্যন্ত যে কোন ত্বকটা, কোন স্তরটা রয়েছে সেটা জানা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সর্বপ্রথম ভূত্বক, এই ভূত্বকটা কি না 11 কিলোমিটার ভূত্বকের উপরের অংশ। উপরের অংশ কি অ্যাকচুয়ালি এটা 70 কিলোমিটার পর্যন্ত মানে বিস্তৃত। ঠিক আছে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাটি থেকে ভেতরে 70 কিলোমিটার গভীর পর্যন্ত এর কিন্তু বিস্তার রয়েছে। কিন্তু এটা আসলে দুটো ভাগে বিভক্ত। আমরা পায়ের উপরে যে মাটিটা দেখতে পাই সেই মাটিটা কি না, সেই মাটিটা নর্মাল সাধারণ আমাদের ভূত্বকের আউটার লেয়ার মানে বহির অংশ। এই জন্য এই মাটিটা কি খুবই সাধারণ, ঠান্ডা, এর মধ্যে কিন্তু আমরা খুব একটা আলাদা অদ্ভুত কিছু দেখতে পাই না। কিন্তু এটা কিন্তু 11 কিলোমিটার পর্যন্তই বিস্তৃত আছে। যখন আপনি 11 কিলোমিটারের অ্যাকচুয়ালি লোয়েস্ট হয় 5 কিলোমিটার, কিন্তু এটা 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাই এটাকে আমরা 11 কিলোমিটার ধরেই কিন্তু পড়বো। 11 কিলোমিটারের পরে কি আছে না, 11 কিলোমিটারের পরে ভূত্বকের অভ্যন্তরীণ অংশ শুরু হচ্ছে। এই অভ্যন্তরীণ অংশে কি না ভূত্বকের যে বৈশিষ্ট্য, যে মাটির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু একটু পাল্টে যায়। যেমন বাইরে আমরা যে মাটির উপর দাঁড়িয়ে থাকি কি সেটা আসলে নরম, ঠিক আছে, খুবই ঝুরঝুরে টাইপের মাটি। কিন্তু এই যে ভেতরের যে ভূত্বকের অংশ সেটা কিন্তু একটু তুলনামূলক কঠিন। ঠিক আছে, আচ্ছা এবার যদি পুরোভাবে দেখা যায় কি ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এটা কিন্তু তিনটে ভাগে আলাদা আলাদা ভাবে আছে। কি না সব থেকে কঠিনটা কি, যেহেতু ভূত্বক সবার বাইরে আছে তাই এটা সব থেকে কঠিন স্তর।
এর ভেতরে গুরুমণ্ডল সেটা কি না খুব কঠিন না খুব তরল, ঠিক আছে, একটা মিডিয়াম কনসিস্টেন্সি, মানে একটা মাঝামাঝি অর্ধ তরল পজিশনে রয়েছে। তারপরে কি আছে ভেতরের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কিন্তু গুরুমণ্ডল আর ভূত্বকের থেকে আলাদা। এটা মানে বেসিক্যালি বেশিরভাগ অংশটা তরল অবস্থাতেই আছে, কিন্তু কঠিন অবস্থাও এখানে আছে। তরল আর কঠিনের মধ্যে তফাৎটা এখানে আসলে কি ধরনের ধাতু বিরাজমান আছে তার উপর নির্ভর করে কিন্তু হচ্ছে, কিন্তু আপাতত সেটা আমরা হচ্ছে পরের পার্টের জন্য রাখবো। আমরা আপাত দৃষ্টিতে এটা দেখব কি না, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটে পার্ট মনে রাখবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বাইরের অংশ, এটা হচ্ছে ভূত্বক। এরপরে ভেতরে আছে কি না গুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের পরে কি আছে না কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। আমরা কিছুটা বলতে পারি কি আমাদের পৃথিবী একটা পেঁয়াজের মতো, এই যে আমি নিচেও লিখে রেখে দিয়েছি কি পেঁয়াজের মতো স্তর বিন্যাস। কিরকম, যেমন আমরা একটা পেঁয়াজের ক্ষেত্রে কি হয় একের পর এক লেয়ার তুললে হচ্ছে ভেতরে কি আরেকটা লেয়ার আমরা পাই, ঠিক তেমনি পৃথিবীতেও একের পর এক লেয়ার দিয়ে কিন্তু মানে স্তর ভাবে সাজানো আছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে একটু যে আমি একটু আগে যে বলেছিলাম কি পৃথিবীর যে ভাগটা আছে না ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই ভাগটাকে এখানে দেখা হয়েছে, কিন্তু আমি হচ্ছে আসলে খুব ভালো একটা বাংলা ছবি পাইনি, এই জন্য আমি হচ্ছে ইংলিশটা দিয়েছি, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন, ঠিক আছে। তো সবার ফার্স্টে বাম দিকে একেবারে উপরে দেখুন লেখা আছে ক্রাস্ট। ক্রাস্ট মানে ভূত্বকের সব থেকে উপরের অংশ, ঠিক আছে। তো এই ভূত্বকের সব থেকে উপরের অংশটা কি আছে না ক্রাস্ট, মানে যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি। শুধু এই মাটি কিন্তু নয়, এই মাটি থেকে হচ্ছে প্রায় আমরা যদি বলি 70 কিলোমিটার ভেতর পর্যন্ত এই অংশটা বিস্তৃত। এই আমরা 70 কিলোমিটার পর্যন্ত আমরা কি ধরনের জিনিস মূলত এখানে আশা করতে পারি, যেমন এখানে দেখানো আছে সমুদ্রের নিচের মাটি, উপরের পাহাড় পর্বত, এই দুটোই কিন্তু হচ্ছে এই ভূত্বকের মধ্যে হচ্ছে মানে ভূত্বকের অভ্যন্তরেই কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপর চালু হচ্ছে লিথোস্ফিয়ার স্তর, এটাও কিন্তু হচ্ছে ভূত্বকের মধ্যেকার একটা অংশ। আচ্ছা এবার একটা জিনিস বলি, এখানে 100 কিলোমিটার লেখা আছে, কিন্তু আমরা ওটাকে 70 কিলোমিটার হিসেবে ধরবো। আর তার উপর আরেকটা জিনিস বলি, হয়তো আমার এখানে হয়তো কিছু মানে নাম্বারিং এ এখন হচ্ছে সমস্যা আছে, আপাতত আপনারা আপনাদের বইয়ের যে নাম্বারিং গুলো আছে ভূত্বকের কিংবা গুরুমণ্ডলের কিংবা কেন্দ্রমণ্ডলের সেই অনুসারে পড়বেন। আমি পরের যে হচ্ছে পিপিটি গুলোতে যেখানে আমরা ডিটেলে হচ্ছে সমস্ত কিছু ভাগ করে করে পড়বো, সেখানে আমি আরো হচ্ছে প্রিসাইজ ভাবে আপনাদের বইয়ে যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপাততর জন্য আসলে ছবিটার মধ্যে আমি অন্য এটাই সব থেকে হচ্ছে ভালো পেয়েছি, তাই আমি এটাকে তুলে ধরছি, কিন্তু আমরা হচ্ছে মূলত বইয়ের দিকেই বেশি ফোকাস করব, ঠিক আছে। তো এখানে আবার কি না ভূত্বক 70 কিলোমিটার থেকে 100 কিলোমিটার এইটার মধ্যে ভূত্বক হচ্ছে বিস্তৃত। ফার্স্টে আমরা কি দেখছি উপরে হচ্ছে ক্রাস্ট, মানে আমাদের পৃথিবীর সব থেকে বাইরের অংশ। তারপরে কি আসছে না তারপরে আছে লিথোস্ফিয়ার। দেখুন ওই যে একটু ছাই কালারের যে অংশটা ওটা ডান দিকে দেখুন লেখা আছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কি এটাও ভূত্বকেরই কিন্তু একটা অংশ, ঠিক আছে। আচ্ছা এই লিথোস্ফিয়ারের পরে যে অংশটা শুরু হচ্ছে হালকা পিঙ্ক আর তারপরে ডিপ পিঙ্ক, এই দুটো যে কালার আছে এই দুটো মিলে কিন্তু আসলে ফুল ম্যান্টেল শুরু হচ্ছে। বাম দিকে আবার পুনরায় দেখুন ওই পিঙ্ক কালারের ওখান থেকে শুরু করে পিঙ্ক কালারের শেষ পর্যন্ত কিন্তু পুরো অংশটাকে ম্যান্টেল হিসেবে লেখা আছে। ম্যান্টেল মানে একটু আগে বলেছিলাম গুরুমণ্ডল, অর্থাৎ এইটা শুরু থেকে শেষ পর্যন্ত এই অংশটা কিন্তু পুরো গুরুমণ্ডল। কিন্তু গুরুমণ্ডলের মধ্যে হচ্ছে দুটো ভাগ আছে, কি না অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডল, ঠিক আছে। অন্তঃগুরুমণ্ডল মানে ভেতরের অংশ যেটা মূলত যে ডার্ক পিঙ্ক কালারটা আছে, আর বহির্গুরুমণ্ডল মানে কি বহির্গুরুমণ্ডল মানে বাইরের অংশটা। আচ্ছা কিন্তু এখানে বহির্গুরুমণ্ডলের বাইরের অংশটাকে যেটাকে পিঙ্ক দিয়েছে সেটা ডান দিকে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার লিখে দিয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার জিনিসটা কি সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে। অ্যাস্থেনোস্ফিয়ার আপাতত যেহেতু আমাদের এই পজিশনে পড়ার নয় তাই হচ্ছে আমি এই পজিশনে অ্যাস্থেনোস্ফিয়ার বোঝাবো না, কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে গুরুমণ্ডলেরই মধ্যেকার একটা অংশ, ঠিক আছে। এরপরে দেখুন ওই পিঙ্ক যেখানে শেষ হচ্ছে সেখানে হলুদ আর সাদা এই দুটো মিলে যে স্তরটা আছে এটা হচ্ছে কি না কেন্দ্রমণ্ডল। বাম দিকে পুনরায় লেখা আছে কোর,
কোর মানে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলেরও কিন্তু দুটো ভাগ, উপরের যে হচ্ছে হলুদটা, ওই হলুদ অংশটা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল অর্থাৎ কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ, আর নিচেরটা কি হচ্ছে, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে সব থেকে পৃথিবীর ভেতরের অংশ। ঠিক আছে, এই যে আমরা পুরো অংশটা দেখছি, এইটা হচ্ছে পুরো ভূত্বকের উপর থেকে শুরু করে ভেতর পর্যন্ত মোট হচ্ছে যে ডিস্টেন্স, মানে মোট দূরত্ব ভেতরের, সেটা কত না 6375। ঠিক আছে, 6375 কিলোমিটার। আমরা এটাকে কিভাবে বুঝি, আপনারা যেহেতু হচ্ছে অলরেডি এইটে, আপনারা অলরেডি বৃত্তের ব্যাস কিভাবে বের করতে হয়, ব্যাস ব্যাসার্ধ সেটা নিশ্চয়ই জানেন। একটা পুরো বৃত্তে যদি পুরো আয়তনটা আমি বের করি, তারপর তার মাঝখান থেকে হচ্ছে একটা লাইন টানলে কি হচ্ছে, সেটা ব্যাস হচ্ছে। আর সেই লাইনেরই অর্ধেক অর্থাৎ কেন্দ্র পর্যন্ত সেই যে রেখাটা আছে সেটা হচ্ছে কি হচ্ছে না আমাদের ব্যাসার্ধ হচ্ছে। তো এক্ষেত্রে সেইভাবেই হচ্ছে ব্যবহার করা হয়েছে। পুরো পৃথিবীর হচ্ছে পরিধিকে কত না আমরা জানি 40,000 কিলোমিটার। এটা হচ্ছে আমরা গড়ে, যদিও আমরা হচ্ছে অ্যাকিউরেট নাম্বার এটা নয়, কিন্তু আমরা হচ্ছে একটা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অনুমানের উপর সেই নাম্বারগুলোকে ধরতে হয়, এটাও সেরকমই একটা নাম্বার। তো 40,000 কিলোমিটার শুধু পরিধি, কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে, পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়। আমরা জানি কি পৃথিবী একটা কমলা লেবুর মতো, মানে কি পূর্ব পশ্চিম হচ্ছে পুরোপুরি গোল, কিন্তু উত্তর দক্ষিণ একটু মানে কি কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা। তাই দুটোকে মিলিয়ে পৃথিবীর হচ্ছে একটা মোল, মানে পুরো হচ্ছে কতটা যেটাকে বলে পরিধি, সেই পরিধিটা কত, আর তারপর সেখান থেকে হচ্ছে ভেতরে ব্যাসার্ধ কত সেটা হচ্ছে হিসাব করা হয়েছে। সেই অনুসারে হচ্ছে 6300, আমরা এটাকে রাউন্ড ফিগারে 6300 কিলোমিটার ধরছি। 6300 কিলোমিটার মূল হচ্ছে কি ভেতর পর্যন্ত, কেন্দ্রমণ্ডল পর্যন্ত এটা হচ্ছে গেছে। পুনরায় বলছি, এখানে আপাতত আমি নাম্বারিং এর দিকে মনোযোগ দিচ্ছি না, আমি আপাতত বাহ্যিকভাবে পুরো জিনিসটাকে একটা ধারণার মধ্যে আনার চেষ্টা করছি। আমি পরে হচ্ছে এগুলোর পুরো ফুল আপনাদের বই অনুসারে নাম্বার দিয়ে ভালোভাবে সাজিয়ে সাজিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, নেক্সট এবার বলি গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। আচ্ছা, ভূত্বকটা যেহেতু আমরা ভূত্বকটাকে আমরা সাধারণত জানি, ঠিক আছে, কারণ আমাদের ভূত্বকটা সব থেকে হচ্ছে বাহ্যিক যেহেতু অংশ, সেই ভূত্বকের যে মাটি, ভূত্বকের যে এলাকা, এই নিয়ে আমরা হচ্ছে অনেক কিছু মাটি বা তার কিরকম লেয়ারিং আছে, কি ধরনের হচ্ছে মাটি স্তরে স্তরে সাজানো আছে, সেই সমস্ত হচ্ছে একটা আলাদা মানে পুরো একটা কিন্তু পড়ার বিষয় আছে। কিন্তু আমরা আপাতত ভূত্বকে যদি শুরু করি তাহলে ভূত্বককে বোঝানো একটু বেশি সময় লেগে যাবে, তাই আমরা হচ্ছে ভূত্বকের দিকে মনোযোগ না দিয়ে প্রথমে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলটা দেখবো। ঠিক আছে, তো গুরুমণ্ডলের কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে কি আছে না পৃথিবীর যে গুরুমণ্ডল অর্থাৎ ভূত্বকের ঠিক নিচে অবস্থিত যে অংশটা, সেখানে হচ্ছে অর্ধ তরল অবস্থায় বিভিন্ন ধাতু রয়েছে। অর্থাৎ কি ধাতুর একটা নির্দিষ্ট তাপমাত্রা হয় না, অলরেডি পৃথিবী যেহেতু ভূত্বকের নিচে হচ্ছে ওটা আছে, ওর একটা নির্দিষ্ট তাপ এবং চাপ আছে, আর সেই নির্দিষ্ট তাপ এবং চাপ থাকার কারণে ওখানে যে ধাতুগুলো আছে সেগুলো কিছু হচ্ছে অর্ধগলিত, মানে পুরোপুরিও গলেনি, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পুরোপুরি গলে গেছে, এরকম অর্ধতরল একটা স্তর তৈরি হয়েছে। এখানে তাপমাত্রা কিন্তু উচ্চ। ঠিক আছে, আর এর তুলনায় কিন্তু যদি আমরা কেন্দ্রমণ্ডলের বিষয়ে বলি, অর্থাৎ পৃথিবীর একেবারে মাঝের অংশটা, সেটা কিন্তু আরো বেশি হচ্ছে বেশি মানে অতিরিক্ত উত্তাপ সেখানে রয়েছে। এবার একটা জিনিস বলি, গুরুমণ্ডলের হচ্ছে যে দুটো স্তর, একটা হচ্ছে সিয়াল, একটা হচ্ছে সীমা। ঠিক আছে, সিয়াল এবং সীমা এই দুটো হচ্ছে মনে রাখবেন, কারণ এর বিষয় হচ্ছে আপনাদের কেন এটাকে সিয়াল সীমা বলা হচ্ছে, আর এই দুটো স্তরের মধ্যে কোনটা কোন স্তর, মানে আমি একটু আগে বলেছিলাম না বহির গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল, বহির গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মধ্যে কোনটা সিয়াল কোনটা সীমা, আর কেন ওটাকে সিয়াল এটাকে সীমা বলা হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা হচ্ছে পরে যাচাই করব। ঠিক আছে, আর এবার কি আছে না বহির্গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মধ্যে হচ্ছে একটা স্তর আছে যেটা হচ্ছে কি না আমি একটু বলছিলাম না অর্ধতরল, মানে কিছুটা তরল হয়েছে আর কিছুটা হচ্ছে এখনো শক্ত রয়েছে। সেইটা কিভাবে সেটা আমরা হচ্ছে মানে মানে পুরো হচ্ছে জিনিসটাকে বুঝতে হলে আমাদের তো সরি আমি একটু হয়ে গেছিলাম,
তো যেখানে আমরা বলছিলাম কি গুরুমণ্ডলের হচ্ছে একটা অংশ আছে যেখানে যে ধাতুগুলো, যে ধরনের জিনিসগুলো, পদার্থ সেখানে আছে, সেগুলো হচ্ছে অল্প তাপমাত্রাতেই, মানে তাপমাত্রা যদি বা উচ্চ, কিন্তু সেই উচ্চের মধ্যেও কম তাপমাত্রাতে পুরো গলে যাচ্ছে। আর কিছুগুলো আছে যেগুলো তখনও পর্যন্ত গলেনি। এই কারণে কি হচ্ছে না, সেই অংশ মানে যেগুলো গলেনি সেগুলো নিচের দিকে চলে যাচ্ছে, আর যেগুলো গলে গেছে সেগুলো একটু উপরে থাকছে। ফলে মিলেমিশে একটা অর্ধ তরল, একটা হচ্ছে না পুরোপুরি গলেছে না গলেনি, এরকম একটা ব্যাপারে হচ্ছে গুরুমণ্ডল রয়েছে। আচ্ছা, এবার আমরা কেন্দ্রমণ্ডলের বিষয়ে বলি। কেন্দ্রমণ্ডলে কিন্তু হচ্ছে পুরো কেন্দ্রমণ্ডল কিন্তু গলিত তরল অবস্থায় আছে, কিন্তু এর মধ্যেও আবার একটা দুটো ভাগ আছে। একটা কি পুরোপুরি তরল অবস্থায় আছে, আর একটা অর্ধ তরল অবস্থায় আছে। তো পুরোপুরি তরল অবস্থা কোনটা? এবার আপনারা বলবেন হয়তো কি কেন্দ্রমণ্ডলে সব থেকে ভেতরে যেহেতু তাপমাত্রা বেশি, তো সব থেকে ভেতরের অংশ অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডলের হচ্ছে মানে অবস্থাটা তরল হবে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা রীতিমতো অনেকটাই বেশি, কিন্তু সেখানে হচ্ছে ভারী জিনিস নিচে চলে যায়, হালকা জিনিস উপরে ভেসে থাকে। এই হচ্ছে ধারণাটা, কনসেপ্টটা এখানে কাজে লাগানো হবে। কিভাবে না, এখানে যে মানে যে সমস্ত ধাতুগুলো এখানে গলে আছে, সবই গলে আছে, কিন্তু যে সমস্ত ধাতুগুলো একটু ভারী আর যেগুলো হয়তো ওই তাপমাত্রাতে অল্প গলেছে, সেগুলো একটু নিচের দিকে থিতিয়ে পড়ে, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে চলে যায়। আর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কি না, যে সমস্ত ধাতুগুলো হচ্ছে সহজে পুরো গলে গেছে এবং হালকা, সেগুলো হচ্ছে উপরের দিকে রয়েছে। সুতরাং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে ভারী ধাতুগুলো থাকে, আর ধাতু বা হালকা জাতীয় যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে কিনা বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তত কিন্তু হচ্ছে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তাপমাত্রা আর তার সাথে সাথে চাপ, এই দুটো বৃদ্ধি পাওয়ার কারণে যত আমরা ভেতরে যাব, আমরা পৃথিবীর বাইরে দাঁড়িয়ে বলছি আরে কত সুন্দর ঠান্ডা, মাটিতে আমরা পা রাখছি কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু পৃথিবীর যত ভেতরে যাব তত কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর ভেতর কিন্তু এখনো গরম উত্তপ্ত লাভা, যেটা কোনো মুহূর্তে যদি বেরোয় তাহলে আমাদের পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই পুড়িয়ে ছারখার করাটা কি জিনিস আপনারা জানেন, কিন্তু আমি ওটা বিষয় পরে ব্যাখ্যা করব। নেক্সট, হ্যাঁ, আবার একটা ছবি, জানি একটু ছবিটা হালকা একটু ঘষে আছে, কিন্তু ঠিক আছে, আমরা পরে আরো হচ্ছে ভালো ডিটেলে আমি হচ্ছে এটাকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে কি না, লেয়ার গুলোকে মানে খাপে 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 লেয়ার গুলোকে একটু বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত বাইরের যে নীল অংশটা, এটা কোন অংশটা? এটা হচ্ছে যার উপর আমরা আছি। ঠিক আছে, এটা হচ্ছে যার উপর আমরা আছি, সেটা হচ্ছে বাইরে বাহ্যিক যে হচ্ছে ভূত্বকের বাহ্যিক অংশটা, সেটা। ঠিক আছে, আর তারপরে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ভূত্বকের ভেতরের অংশ, অর্থাৎ ভূত্বকের বাহ্যিক অংশ ঠান্ডা। আর এর বাহ্যিক অংশ কি খুবই স্বাভাবিক, আমরা যেমন হচ্ছে দেখছি মাটি, গাছপালা এই সমস্ত দিয়ে হচ্ছে এটা তৈরি, কিন্তু ভূত্বকের ভেতরের অংশ কিন্তু সেখানে মাটির যে গঠন কিংবা বিভিন্ন ধরনের জীব জগতে যে মানে বসবাস, এগুলো হচ্ছে কিন্তু একটু আলাদা। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে যে হচ্ছে হালকা এ টাইপের আছে, হালকা ব্রাউন টাইপের, ব্রাউন পিঙ্ক টাইপের যে আছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের ভেতরের যে অ্যাস্থনোস্ফিয়ার। ঠিক আছে, অ্যাস্থনোস্ফিয়ারটা কি না, যেখানে হচ্ছে আমাদের এটা ভূত্বক যেখানে শেষ হচ্ছে, সেই স্তরের পর আমাদের হচ্ছে একটা অর্ধগলিত একটা হচ্ছে স্তর আছে। ঠিক আছে, কিন্তু এটা গুরুমণ্ডলের মধ্যেই পড়ে। এই স্তরটার মধ্যে, এই স্তরটা গুরুমণ্ডলের মধ্যে পড়ে, কিন্তু ভূত্বকের ঠিক পরেই এটা রয়েছে। এই স্তরটা হচ্ছে কি না অর্ধগলিত স্তর, আর এর উপরেই আমাদের যে হচ্ছে বিভিন্ন পাত, অর্থাৎ আমরা যে জায়গায় বসে আছি, এইগুলো কিন্তু পুরো পৃথিবী কিন্তু একটা গোটা অংশ নয়। ঠিক আছে, এই যে জায়গাগুলোতে আমরা বিভিন্ন দেশ দেখতে পাচ্ছি, হঠাৎ করে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পগুলো কেন হয় না? পাতের জন্য। আচ্ছা, পাত জিনিসটা কি সেটা আমরা পরে পড়বো, কিন্তু মনে রাখবেন এই পাতের কারণে কি হচ্ছে না, এই সমস্ত ভূমিকম্প এই ধরনের জিনিসগুলো ঘটছে। আর এই সমস্ত জিনিসগুলো যে ঘটছে, এটা মানে কি বলবো, ঠিক একটা এরকম ভাবতে পারেন কি একটা জলের উপর যেমন দুটো নৌকাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নৌকাগুলো হাওয়ায় কি এধার ওধার হচ্ছে, আর কখনো কখনো ধাক্কা লাগছে, কখনো কখনো একের অপর থেকে সরে যাচ্ছে। তো ধাক্কা লাগা আর একে অপরের জন্য সরে যাওয়া, এইটার জন্য মেন কি দরকার হচ্ছে যে জলটা আর হাওয়াটা।
ঠিক আছে। এখানে হাওয়াটার কনসেপ্টটা আমরা বাদ দিয়ে আমরা শুধু জলের কনসেপ্টটাকে বুঝবো, কি ওই তরল জিনিসটা যদি না থাকতো তাহলে কিন্তু নৌকাগুলো এধার থেকে ওধার যেতে পারতো না। যদি আপনি শুকনো রাস্তার উপর দুটো নৌকা ফেলে রাখেন, সে হাওয়া খুব জোরে হাওয়া হলে সে গড়িয়ে গড়িয়ে যাবে, কিন্তু এধার থেকে ওধার ভেসে বেড়াবে না। আমাদের যে পাত সেগুলো হচ্ছে এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর ভেসে বেড়াচ্ছে, মানে একদিক থেকে অন্যদিকে, মানে এর যেমন জাহাজ নৌকা ওরকম টাইপের ভেসে বেড়াচ্ছে, কিন্তু এটা এতটা কম পরিমাণে কি আপনি বুঝতে পারবেন না। এটার মানে যেমন কতটা বছরে হয়তো 2 থেকে 3 সেন্টিমিটার নড়ছে, ক্রমাগত নড়ছে, কিন্তু সেটা এতটা কম পরিমাণে কি আপনি হচ্ছে সেটাকে ফিল করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট এই যে লাল অংশটা দেখছেন, লাল অংশটা কি হলো? লাল অংশটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের পরে হচ্ছে গুরুমণ্ডল শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আসলে পুরোপুরি অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের পরে যে গুরুমণ্ডল শুরু হয় এমন নয়। অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের আগে একটুখানি গুরুমণ্ডল একটা খুবই ছোট পাতলা একটা অংশ কিন্তু থাকে, কিন্তু আমরা মানে সেটাকে হচ্ছে গণনা করি না। আমরা হচ্ছে কি করি, এই অ্যাস্থেনোস্ফিয়ারের হচ্ছে বা মানে অ্যাস্থেনোস্ফিয়ারটাকেই মেন হচ্ছে গুরুমণ্ডলের শুরু বলে ধরি। তো এই যে হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের পর গুরুমণ্ডল, এই যে লাল কালারের অংশটা, এটা হচ্ছে কি না বহির গুরুমণ্ডল। আমি বলেছিলাম গুরুমণ্ডলের দুটো অংশ। ঠিক আছে, গুরুমণ্ডলের দুটো অংশ কি কি না, বহির গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। এখানে লাল অংশটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বহির গুরুমণ্ডল, আর যেটা হচ্ছে কমলা রঙের অংশটা সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, এবার সবার লাস্টে আসি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল লাস্টের দুটো পার্ট দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, প্রথম পার্টটা যেটা বাটির মতো অংশ সেটা হচ্ছে বহির কেন্দ্রমণ্ডল, আর যেটাই যে লাস্ট গোলাকার সাদা হলদেটে মিশানো এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর লেয়ারটা আশা করছি এর দ্বারা আপনারা একটু ভালো হলেও মোটামুটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা আরো ডিটেল এগুলো পরে হচ্ছে মানে যাচাই করব। হ্যাঁ, তো এটা একটু বেসিক ইনফরমেশন আছে কি আমাদের যে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মানে কত ভেতরে আমাদের কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রবিন্দু বা কেন্দ্রমণ্ডলের কেন্দ্র কত ভেতরে আছে, সেটা হচ্ছে 6370 কিলোমিটার। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6000। পৃথিবী ব্যাসার্ধটা একটু আগে যেমন বুঝালাম কি পৃথিবীর ব্যাসার্ধ অনুসারে হচ্ছে কেন্দ্রমণ্ডল কতটা ভেতরে সেটা হচ্ছে আমরা বুঝতে পারি। তো সেটা হচ্ছে 6370 কিলোমিটার। আর তারপরে কি আছে না, আমাদের সেখানে যে বলেছিলাম না তরল জাতীয় হচ্ছে, মানে ওখানে যেহেতু সমস্ত কিছু উচ্চ তাপমাত্রার মধ্যে আছে, সুতরাং সেখানে সমস্ত কিছু হচ্ছে তরল। আর তরলের হচ্ছে যে ঘনত্ব সেটা কত না 5.5 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, এগুলো যদি বা একটু আপার ক্লাসের, আমি এগুলো জাস্ট এমনি জানানোর জন্য হচ্ছে আপনাদের জানাচ্ছি। এগুলো আপনাদের খুব একটা মনে রাখতে হবে এমন নয়, জাস্ট ফর কিউরিওসিটি যদি কারোর থাকে এটা জানানোর জন্য। আর কেন্দ্রের ঘনত্ব কি, কেন্দ্রের মোট শুধু কেন্দ্রেরই হচ্ছে ঘনত্ব 11 থেকে 14 ঘন সেমি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা আর চাপ, যেমন বলেছিলাম কি পৃথিবীর যত আমরা ভেতরে, আমরা বাইরে আছি মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা যে হচ্ছে আমরা বাইরে যা অনুভব করছি সেরকম তা নয়। যত আমরা পৃথিবীর ভেতরের দিকে যাব তত তাপমাত্রার কিন্তু ডিফারেন্স হবে। যত আমরা পৃথিবীর ভেতরের দিকে যাচ্ছি তাপমাত্রা কি প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে আপনি প্রত্যেক 33 মিটার ভেতরে যাবেন আর সঙ্গে সঙ্গে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকবে। এবার এখানে ভেবে দেখুন, এটা মিটারে বলা আছে। ধরুন যদি আপনি 33 মিটারের জায়গাটাকে 100 মিটারও ধরেন, ঠিক আছে, 100 মিটারের অন্তর 1 ডিগ্রি বাড়ছে, 1 কিলোমিটার মানে অলরেডি 10 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। ঠিক আছে, আর আমি যেমন কি বললাম ভূত্বকের হচ্ছে গভীরতা কতটা না 100 কিলোমিটার, সরি 70 কিলোমিটার, বাট 100 কিলোমিটার ধরে যদি এ করি, 100 কিলোমিটার মানে ওখানে অলরেডি হচ্ছে তাপমাত্রা কত পৌঁছে গেছে 1000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে পৃথিবীর ভেতরে তাপমাত্রা অলরেডি 1000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তাহলে একবার ভেবে দেখুন আরো যত ভেতরে যাবে তত হচ্ছে তাপমাত্রা কতটা বাড়তে থাকবে। এরপরে গিয়েছে চাপ। আমরা জানি ধরুন আপনি একটা মানুষের উপর আরেকটা মানুষ, আরেকটা মানুষের উপর আরেকটা মানুষ, তারপর আরেকটা মানুষ, এরকম যদি পরপর পরপর সাজাতে থাকেন তাহলে কি নিচের যে মানুষটা তার চাপ বেশি হবে না উপরে মানুষটা?
অবশ্যই নিচে যে থাকবে। ঠিক তেমনি পৃথিবীর প্রথমে হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল বা বহির্কেন্দ্রমণ্ডল, তারপরে হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, তারপর বহির্গুরুমণ্ডল, তারপরে অ্যাস্ট্রোস্ফিয়ার, তারপরে হচ্ছে ভূত্বক। এতগুলো লেয়ার যেহেতু আছে, সুতরাং সব থেকে বেশি হচ্ছে কে এর মধ্যে আছে, সব থেকে বেশি চাপের মধ্যে কে থাকবে, অবশ্যই সেটা থাকবে। তাহলে কি না, ভেতরের যে হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে মানে যত ভেতরের দিকে আমরা যাব পৃথিবীর ভেতরে, তত বেশি হচ্ছে কিন্তু চাপ আর তাপ দুটোই কিন্তু বাড়তে থাকবে। কিন্তু আমরা এই যে এত আমি এখানে নিচে লিখেছি মানুষের সীমাবদ্ধতা। আসলে এবার দেখুন, আপনি হয়তো বলতে পারেন সেখানে তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে, সমস্ত ধাতু গলে যাচ্ছে, আর চাপও এত বেশি, তাহলে আমরা কি করে জানি কি কেন্দ্রমণ্ডল অত বেশি, কেন্দ্রমণ্ডলের মধ্যে অত হচ্ছে এরকম এরকম স্তর আছে? মূলত কেন্দ্রমণ্ডলে মানে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব, ঠিক আছে, আমাদের সীমাবদ্ধতার কারণে। আমাদের শরীর কিংবা আমাদের প্রযুক্তি একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। কিন্তু আমাদের একটা মানে বিশেষ টেকনোলজি হয়, সেটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে, ঠিক আছে। তরঙ্গ বলতে কিছু ভূমিকম্পের সময় যেটা আমরা হচ্ছে তরঙ্গ করি, ওই তরঙ্গ কি না পৃথিবীর মাটির মধ্যে পাঠানো হয়। ওই তরঙ্গের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন কঠিনে যাওয়ার সময় সেটা আলাদাভাবে রিয়াক্ট করে, যখন হচ্ছে তরলে পৌঁছায় তরলে আলাদাভাবে রিয়াক্ট করে, এরকম হচ্ছে রয়েছে। তো যখন ওই তরঙ্গগুলোকে পাঠানো হয়, তখন হচ্ছে কি না আমরা ওর থেকে আন্দাজ করতে পারি কি কতটা ভেতরে হয়তো এক একটা মানে স্তর রয়েছে। এই জন্য আমরা হচ্ছে সেইভাবে এগুলোকে হচ্ছে সাজাই। কিন্তু যদি কেউ বলে কি মানে কেউ কোনো বিজ্ঞানী ভেতরে গিয়ে দেখে দেখে স্তর এসছে, তাহলে না, সেটা সম্ভব আজও পর্যন্ত হয়নি, ঠিক আছে। এটা শুধু আমাদের হচ্ছে প্রযুক্তির উন্নতি, যেটা হচ্ছে বাইরে থেকে আমাদের ভেতরের পৃথিবীর ভেতরের পরিস্থিতি এবং ভেতরের হচ্ছে সমস্ত বিষয়গুলোকে জানতে সাহায্য করে। ওকে, নেক্সট। আচ্ছা, পৃথিবীর গভীরতম খনি, এটাও জাস্ট ইনফরমেশনের জন্য কি আমাদের পৃথিবীতে না গভীরতম খনি, গভীরতম খাদ, গভীরতম হচ্ছে জলের অংশ, মানে কতটা ডিপ পর্যন্ত গেছে। তো পৃথিবীর সব থেকে গভীরতম খনি সেটাই হচ্ছে কিন্তু 3 থেকে 4 কিলোমিটার। এবার ভেবে দেখুন কি সেখানে আরেকটা হচ্ছে খনি কোথায় আছে, একটা আছে দক্ষিণ আফ্রিকায় 3 থেকে 4 কিলোমিটার, আর একটা আছে রাশিয়ায় 12 কিলোমিটার, ঠিক আছে। তো এবার উপরে যে দক্ষিণ আফ্রিকা, এটা হচ্ছে ন্যাচারাল খনি, মানে নিজে থেকে তৈরি হয়েছে, আর নিচেরটা হচ্ছে কৃত্রিম খনি, মানে মানুষ বানিয়েছে, একটা গর্ত বানিয়েছে। উপরে আর নিচেরটা এবার ভেবে দেখুন কি প্রত্যেক 33 মিটার অন্তর যদি আপনার 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, তাহলে আপনি যখন হচ্ছে 12 কিলোমিটারে পৌঁছাবেন, সেখানে আপনার তাপমাত্রা অলরেডি কতটা বেড়ে থাকবে। এরপরে আমাদের অবশ্যই আর ভেতরে যাওয়া সম্ভব হবে না, ঠিক। এই জন্যে মানুষ কি করে, হয়তো এতটা ভেতর অবধি কৃত্রিম গর্ত খোঁড়া হয়েছে, এই গর্তের ভেতর থেকে আবার পুনরায় তরঙ্গ পাঠিয়ে ডিস্টেন্স একটা মাপার চেষ্টা করে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, ম্যাগমা ও লাভা, ঠিক আছে। ম্যাগমা লাভা জিনিসটা কি আমরা ছোটবেলা থেকে পড়েছি। পৃথিবীর মধ্যে যে গলিত তরল অংশ আছে, যেগুলো হচ্ছে কিনা ভূপৃষ্ঠে কোনো ফাটলের মধ্যে থেকে হচ্ছে বা আগ্নেয়গিরির মধ্যে থেকে বেরোয়, সেগুলো হচ্ছে ম্যাগমা লাভা, ঠিক আছে। আচ্ছা, ম্যাগমা লাভার মধ্যে তফাৎটা কি বোঝানোর জন্য, সুবিধার জন্য এখানে হচ্ছে খুব সহজভাবে এখানে বোঝানো, মানে আমি শর্ট পয়েন্টে দিয়েছি, ঠিক আছে। ম্যাগমা জিনিসটা কি, যখন সেটা এই যে গলিত পদার্থটা, যে গলিত হচ্ছে মানে অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে মূলত, কারণ কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে ওটা অনেকটা বেশি ডিপ, অনেক বেশি গভীরে রয়েছে, ওখান থেকে এগুলো আসতে পারবে না, ঠিক আছে। তো অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে যে হচ্ছে মানে পদার্থগুলো রয়েছে, সেইগুলো যে গলিত পদার্থ, সেই গলিত পদার্থগুলো যখন ভূগর্ভেই আছে, তখন ওগুলোকে বলছে ম্যাগমা, ঠিক আছে। কিন্তু যখনই ওটা হচ্ছে কোনো ফাটল, দারুণ চ্যুতি কিংবা আগ্নেয়গিরি দিয়ে হচ্ছে বেরিয়ে আসছে পৃথিবীতে, তখন ওই একই জিনিসের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে লাভা। তাহলে মনে রাখবেন, যখন ভূগর্ভের মধ্যে হচ্ছে থাকছে এই গলিত পদার্থ, তখন সেটা হচ্ছে ম্যাগমা, আর যখন হচ্ছে বেরিয়ে আসছে তখন হয়ে যাচ্ছে সেটা লাভা,
ঠিক আছে। আচ্ছা, ভূমিকম্প তরঙ্গ এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। প্রথমত আচ্ছা, এখানে যে তরঙ্গ, এটাকে আমরা হচ্ছে তরঙ্গটাকে আমরা ভূমিকম্পের ক্ষেত্রে কাজে লাগাই ঠিকই, কারণ কি এই পি তরঙ্গ মানে প্রাথমিক তরঙ্গ, প্রাইমারি ওয়েভ। ঠিক আছে, এই পি তরঙ্গ হচ্ছে কি কঠিনের মধ্য দিয়ে যায়, তরলের মধ্যে দিয়ে যায় আর খুবই দ্রুত যায়। আর এস তরঙ্গ হচ্ছে গৌণ তরঙ্গ, এটা কঠিনের মধ্য দিয়ে যায় কিন্তু তরলের মধ্য দিয়ে যায় না। ঠিক আছে, আর এই মানে এস তরঙ্গটাই হচ্ছে সেই তরঙ্গ যার দ্বারা হচ্ছে প্রমাণ হয়েছে কি পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল হচ্ছে তরল। ঠিক আছে, আমি যেমন একটু আগে বলেছিলাম কি আমাদের টেকনোলজির মাধ্যমে না পৃথিবীতে কিছু তরঙ্গ পাঠানো হয় ভেতরে, আর সেই তরঙ্গর মানে রিয়াকশন দেখে আমরা হচ্ছে বুঝতে পারি কি কোন অংশে কোন ধরনের হচ্ছে মানে স্তর রয়েছে। ঠিক আছে, তো এই পি তরঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা কঠিনের মধ্যে দিয়েও তরল চলে যাচ্ছে আর তরলের মধ্যে দিয়েও চলে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের পক্ষে বোঝা হয়তো একটু কঠিন হতে পারে কি কোথায় হচ্ছে তরলের স্তর তৈরি হচ্ছে, কোথায় কঠিনের স্তর তৈরি হচ্ছে, কিন্তু কেন্দ্রমণ্ডল যে 100% তরল সেটা হচ্ছে কিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি না এস তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ এই গৌণ তরঙ্গের মাধ্যমে। এটা আমাদের বুঝিয়েছে কি পৃথিবীর হচ্ছে অভ্যন্তরীণ অংশ হচ্ছে সম্পূর্ণরূপে কি না মানে লিকুইড। আর এবার সবার লাস্টে আসি উপসংহার কি না পৃথিবীর অন্তর্মহল আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ফার্স্টে বলেছিলাম কি আমাদের দৈনন্দিন জীবনে মানে বিভিন্ন যে ঘটনা ঘটছে বা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসের সাথে সম্পর্কিত কিন্তু এই হচ্ছে আমাদের ভূ অভ্যন্তর। কিভাবে না প্রথমত প্রাকৃতিক ঘটনা বুঝুন। আমরা ভূমিকম্পের বিষয় জানি, আমরা আগ্নেয়গিরির বিষয় জানি, উষ্ণ প্রস্রবণ মানে কোনো কোনো এমন জায়গা থাকে যেখানে হয়তো এটা নর্মাল পুকুরের মতো জায়গা, ঠিক আছে, কিন্তু সেখানে জল গরম, কিছু কিছু ক্ষেত্রে এতটা গরম হয় কি সেটা পুরো একবারে চাল ফেললে ভাত হয়ে যাবে এমন গরম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় সেগুলো ঠিক এমন একটা টেম্পারেচার হয় যার কারণে সেটা হচ্ছে বিভিন্ন আমাদের সুস্বাস্থ্যের কাজে লাগতে পারে। তো এগুলো কিভাবে হচ্ছে এই ঘটনাগুলো বোঝার জন্য আমাদের পৃথিবীর অন্দরমহলের বিষয়ে জানতে হবে এবং এই ঘটনাগুলো আমরা পরবর্তী ভাগে হচ্ছে এই বিষয়গুলোতেও জানবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে শক্তি সম্পদ। আমাদের হচ্ছে শক্তি সম্পদ কি না আমাদের হচ্ছে ঘরে কারেন্ট আছে, কিসের জন্য আছে আমাদের হচ্ছে কয়লাকে পুড়িয়ে হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে। আর কি আছে না খনিজ সম্পদ আছে। খনিজ সম্পদ কি না ভূ অভ্যন্তর থেকে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে, যেমন খনিজ সম্পদ থেকে আসলে কিন্তু আমাদের ভূতাপ শক্তি তৈরি হচ্ছে। পৃথিবীর মধ্যে থেকে কি হলো কয়লা বের করা হলো, এই কয়লাকে হচ্ছে পুড়িয়ে আমাদের কারেন্ট তৈরি হলো। পৃথিবীর মধ্যে থেকে কি হলো না লোহাকে বের করা হলো, সেই লোহাকে দিয়ে আমাদের ঘরে বিভিন্ন আসবাবপত্র বানানো হচ্ছে। আবার কি হচ্ছে অভ্র, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এই ধরনের নানান জাতীয় জিনিস, ম্যাঙ্গানিজ, এই সমস্ত অ্যালুমিনিয়াম অনেক ধরনের জিনিসকে কি করা হচ্ছে না এই পৃথিবীর নিচ থেকে হচ্ছে বের করা হচ্ছে। আর সেই পৃথিবীর নিচ থেকে বের করার পর কি সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। তারপরে কি না বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এটা দুভাগে। প্রথমত যে সমস্ত খনিজ সম্পদগুলো বেরোচ্ছে সেই খনিজ সম্পদকে মিশিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে। দ্বিতীয়ত কি না এই যে আমরা তরঙ্গের মাধ্যমে আমরা এটা তো জানতে পেরেছি কি পৃথিবীতে হচ্ছে কতগুলো স্তর কোন কোন ডিস্টেন্সে আছে এবং তারা কি ধরনের গঠন, তাদের কঠিন তরল এই সমস্ত। কিন্তু আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদের অজানা, সেই জিনিসগুলোকে জানার জন্য এবং যে ম্যাগমা যেটা লাভা হয়ে ভূপৃষ্ঠে উঠে এসেছে সেই লাভাটাকে পরীক্ষা করে পৃথিবীর ভেতরে কি কি ধরনের হচ্ছে পদার্থ রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু হচ্ছে বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনা করা হয়। এবং সবার লাস্টে কি এই জিনিসটা আমাদের যেহেতু ভূগোল এই সাবজেক্টের মধ্যে, সুতরাং ভূগোলের বিভিন্ন দিক আমাদের জানতে সাহায্য করে। এই পৃথিবীর অন্তর্মহল জানলে আপনারা ভূমিকম্প যাচ্ছেন, আগ্নেয়গিরি যাচ্ছেন, উষ্ণ প্রস্রবণ যাচ্ছেন, আপনারা নিজেদের হচ্ছে শক্তি সম্পদ, তারপর খনিজ সম্পদের বিষয়ে যাচ্ছেন, বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে জানছেন। এরই সাথে আপনারা আরো কি জানছেন কি কোনো জায়গা মানে হঠাৎ করে হয়তো আপনি জানতে পেলেন কি এই এমন একটা জায়গা আছে যেখানে হঠাৎ করে একটা ফাটল পড়ে গেছে। ফাটলটা কেন পড়েছে, চ্যুতি দারণ, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কেন হচ্ছে, এই সমস্ত বিষয়ে ভূগোলের সাথে রিলেটেড কিন্তু। আর এগুলো আপনি হচ্ছে কিসের দ্বারা এই পৃথিবীর অন্দরমহলের দ্বারা জানতে পারছেন। সুতরাং সোজাভাবে বলতে গেলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং পৃথিবীর অন্দরমহল এগুলো কিন্তু আমাদের জীবনের উপর
প্রত্যক্ষভাবে নয়, আমরা হয়তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু গৌণভাবে কিন্তু অনেক প্রভাব ফেলছে। আর সেই গৌণভাবে প্রভাবগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আজকের জন্য এতটাই। এরপরে আমরা ডিটেলে এক এক করে পার্টে পার্টে পড়বো। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। অনেক হয়তো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে সমস্ত বিষয়গুলো আপনারা এখনো আনক্লিয়ার রয়ে গেলেন, সেগুলোও লিখে রাখবেন। যদিও বা আমি পরে ক্লাস নেব, কিন্তু চেষ্টা করব আপনাদের প্রশ্ন অনুসারে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করা। তো আজকের জন্য এতটাই, শেষ করছি।